পশ্চিমবাংলাতে তৃণমূলের সরকার চাকরির ব্যবস্থাটাকেই কার্যত তুলে দিয়েছে, নিয়োগ নেই। যেখানে স্কুল সার্ভিস কমিশন বছরে 16, 18, 20 হাজার করে শিক্ষক নিয়োগ করেছে প্রত্যেক বছর, বছরে পরীক্ষা, বছরে নিয়োগ, এবং তা নিয়ে কখনো কোনোদিন কাউকে রাস্তায় বসতে হয়নি, অনশন করতে হয়নি। তৃণমূল তাদেরও কোনোদিন বিক্ষোভ করার কোনো সুযোগ হয়নি, দরকার হয়নি। কোয়েশ্চেন ডিড নট অ্যারাইজ, কেননা আদালতেও কেউ জাননি, যাওয়ার দরকার হয়নি। তাহলে যুবকের চাকরি সেইটা লুট হয়ে যাবে, এটা কেউ কখনো কল্পনা করতে পারেন না, পশ্চিমবাংলায় কেউ কখনো কল্পনা করতে পারেনি। ফলে প্রত্যেক বছর টেটের পরীক্ষা, টেটের চাকরি, পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা এবং চাকরি, কলেজ সার্ভিস কমিশন পরীক্ষা এবং চাকরি, স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা এবং চাকরি, কনস্টেবল ইত্যাদি ইত্যাদি, আমি আর বাড়াচ্ছি না। সেইখানে এই সরকার আসার পর শূন্য পদে নিয়োগ নেই, নিজেদের মতন করে কিছু কন্ট্রাকচুয়াল এমন ব্যবস্থা করেছে। কনস্টেবলের নিয়োগ হবে না, সিভিক পুলিশ। আমরা এখন বলেছি যে এটা নিয়মটা ঠিক না, কিন্তু সিভিক পুলিশ যখন, অন্তত তাদেরও তো একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, পিএফ দিতে হবে, ইএসআই দিতে হবে, একটা জেনুইনিটি থাকতে হবে, তো তাও দেবেন না। ফলে কার্যত লোকে যে চাকরির দাবি এবং অধিকার সেটাকে খারিজ করে দিয়ে যেন চাকরি পাওয়াটা তার রাইটের মধ্যেই পড়ে না, আমি যা খুশি করবো কারণ আমি সরকারে আছি, আমি ভোট পেয়েছি, ফলে আমি যা মনে করব তাই, এইভাবে উনি চলতে চেয়েছেন। এখানে কি হয়েছে? টেট পরীক্ষা বছরে বছরে হয়নি, পরীক্ষার্থী প্রচুর পাশ করেনি, পাশ যারা করেছে তাদের চাকরি হয়নি। পরে দেখা গেল দুর্নীতিতে চাকরি হচ্ছে, এবং সে নিয়ে মামলা, মোকদ্দমা ইত্যাদি ইত্যাদি, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। সরকারের ক্ষমতা যে সরকার যাচ্ছে, মানুষগুলো বিপদে পড়ছে। স্কুল সার্ভিস কমিশন এরকম পরপর আমি উদাহরণ দিতে পারি, এটা এরকম নয় যে একটা স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন 16 সালে চাকরি, তারপর থেকে কোনো নিয়োগ হয়নি, কিন্তু 8 বছরে কোনো নিয়োগ নেই। এবং 16 সালে সেটা যে ভয়াবহ দুর্নীতি এটা ধরা পড়ে গেল, দেখা গেল প্যানেল এক্সপায়ার করে গেছে, অ্যাপয়েন্টমেন্ট চলছে। ছেলেমেয়েরা খুঁজে বার করলো যে আমি চাকরি পাওয়ার কথা, আমার নাম্বার বেশি, আমার রেজাল্ট ভালো, সে চাকরি পাচ্ছে না, চাকরি পেল সে যে ফেল করেছে, টাকার ফেলা হয়েছে। এটা সবাই বুঝতে পেরেছে, তারা গেছে কোর্টে, এবং তারপর অনেক আলাপ আলোচনা কোর্টে হতে হতে কোর্ট বহু সময় দিয়েছে। আপনার মনে থাকবে বাগ কমিটি হয়েছিল, জাস্টিস বাগের কমিটি। তারা একেবারে প্রকাশ করে দিলেন যে কি হয়েছে গ্রুপ সিতে, গ্রুপ ডিতে, এ তো বেঠিক এবং ইনজেনুইন দুর্নীতি, এর বাইরে তো কিছু নয়। কোর্ট সময় দিল যে আপনি এগুলো ঠিক করুন, কোনটা দুর্নীতি কোনটা দুর্নীতি না। সিঙ্গেল বেঞ্চ কিছু চাকরি খারিজ করল, 25,000 না কিছু। মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে গেলেন ডিভিশন বেঞ্চে, ডিভিশন বেঞ্চ খারিজ করলো, সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রাখলো। তারপর মুখ্যমন্ত্রী চলে গেলেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট শুনে টুনে বললো হাইকোর্ট তো বেঠিক করেনি, ঠিকঠাকই তো করেছে মনে হচ্ছে। তারা হাইকোর্টে একটা বেঞ্চ গঠন করে দিলেন, হাইকোর্টের বেঞ্চ দেখে নিন। হাইকোর্টের বেঞ্চ শুনানি কমপ্লিট করে তারপর তারা দেখলো যে স্কুল সার্ভিস কমিশন এফিডেভিট দিয়েই মেনে নিচ্ছে যে ডেট এক্সপায়ার করার পরে চাকরি হয়েছে, মেনে নিচ্ছে যে রেকমেন্ডেশন নেই তেমন চাকরি হয়েছে, মেনে নিচ্ছে। কে কার পিঠ বাঁচাবার জন্য কি চেষ্টা করেছেন আমি জানি না, মেনে নিচ্ছে যে নম্বর কম বেশি হয়েছে, শেষমেশ মেনে নিচ্ছে যে কাকে দিয়ে কি ওএমআর শিট ইত্যাদি ইত্যাদি সব রেডি করিয়েছে ব্ল্যাকলিস্টেড কোম্পানি, এবং তার জন্য কোনো টেন্ডার হয়নি। মেনে নিচ্ছে যে পরপর দুর্নীতি এবং দুর্নীতি এবং দুর্নীতি, একবার করে কোর্ট বলেছে আরো দুর্নীতি বেড়েছে, আবার বলেছে আবার দুর্নীতি বেড়েছে, এবং তারপর শেষমেশ সিবিআই যেগুলো দেখে শুনে বলছে তদন্ত করে যে এগুলো দুর্নীতি, কোর্ট স্কুল সার্ভিস কমিশন সব মেনে নিচ্ছে। এবং স্কুল সার্ভিস কমিশনকে বলা হচ্ছে কোনটা চাল আর কোনটা তোমরা ভাগ করো, কোনটা জেনুইন সেটা বলো। স্কুল সার্ভিস কমিশন বলতে পারছে না। ফলে কার্যত ইট ইজ এ ন্যাচারাল কনক্লুশন, কোর্টের এই অর্ডারটা ন্যাচারাল কনক্লুশন। আমাদের খারাপ লাগছে কোথায়, এর মধ্যে অন্তত 20 ভাগ 25 ভাগ তো জেনুইন আছে, তাদেরও তো চাকরিটা চলে গেল।
চালটা কাকড় থেকে আলাদা না করায় চাল কাকড় একদর হয়ে গেল। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি খারিজ হলো, কিন্তু যারা জেনুইন তাদেরটা খারিজ হবে কেন? কিন্তু এটা তো সরকারের অপদার্থতা, স্কুল সার্ভিস কমিশনের অপদার্থতা। তারা তো সেটা করতে পারলো না, 2 বছর টাইম পাওয়া সত্ত্বেও কিছু করতে পারলো না। ন্যাচারালি এখন যখন খারিজ হয়েছে, আমাদের দাবি 3টে। এক, যারা জেনুইন তাদের চাকরি যেন খারিজ না হয়। 2, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে জেনুইন নয়, গভর্নমেন্টকে সেটা নির্দিষ্ট করতে হবে। না করতে পারলে গভর্নমেন্ট বলুক যে আমি নির্দিষ্ট করতে পারিনি, আমি ফেইল্ড। স্কুল সার্ভিস কমিশন বলে দিয়েছে, দেখেছেন আপনারা, স্কুল সার্ভিস কমিশন একটা এফিডেভিট দিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ আরেক এফিডেভিট দিয়েছে। তার মধ্যে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট আছে, দুজনে দুরকম কথা বলছে, কিন্তু মাথায় তো সরকার। তো সরকার বলুক যে না এইগুলো জেনুইন, এইগুলো জেনুইন নয়, জেনুইনগুলো যেগুলো নয় টাকা দিয়ে সেগুলো খারিজ হয়েছে, খারিজ হবে। এবং জেনুইন নিয়োগ 3 মাসের মধ্যে করতে হবে। রাস্তায় বসে ছেলেরা বিক্ষোভ দেখাচ্ছে, 4 বছর ধরে পুলিশ খালি তাদের পিটিয়ে গেছে, সরকার কোনো দায়িত্ব নেয়নি। 3, কোর্ট বলেছে যাদের চাকরি খারিজ হলো তাদের টাকা ফেরত দিতে হবে, 12% ইন্টারেস্ট সহ। দেবে কোথায়? যারা জেনুইন তারা কেউ ভাবেনি যে তাদের চাকরি চলে যাবে, দেবে কোথায়? যারা জেনুইন নয় তারা তো ভাবতে পারেন যে আমি তো জেনুইন নয়, ফলে আমার চলে যেতে পারে, তারাও বা দেবে কোথেকে? তারা তো ইতিমধ্যে টাকা দিয়ে রেখেছে তৃণমূল নেতাদের, টাকা দিয়ে তো চাকরি পেয়েছে। তাদের যদি দোষ হয়, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের দোষ যদি 10 হয়, তাহলে যারা টাকাটা নিয়েছে, লুট করেছে, তাদের দোষ 100। এই টাকাটা ফেরত দেওয়ার দায় সরকারকে নিতে হবে। লুট করেছে সরকার এবং তার বাহিনী, সেই টাকা জমা আছে নবান্নে অথবা কালীঘাটে। কেন গ্রামের অথবা শহরের সাধারণ যুবক যদি কেউ এমনও হয় যে সে সঠিকভাবে চাকরি পায়নি, এখানে না পেলে সে অন্য কোথাও চাকরি পেতে পারত? এখানে তুমি তার 8 বছর নষ্ট করেছো, তাহলে তার জীবন থেকে 8 বছর নষ্ট করে কেড়ে নিয়েছো, তার প্রতিও তো তোমার দায় আছে, তার টাকাটা তোমার ফেরত দিতে হবে। তোমার বাহিনী তাকে সেই টাকাটাকে লুট করেছে, এবং তুমি ইলেকট্রাল বন্ডে 1600 কোটি টাকা পেয়েছো, দুর্নীতির টাকা, লুটের টাকা তুমি লুট করেছো। বন্ডে ওষুধ কোম্পানি থেকে, বিদ্যুতের কোম্পানি থেকে ইত্যাদি করে টাকা জোগাড় করেছো, ওদের থেকেও লুট করেছো। তুমি কেন টাকাটা পাবে? ফেরত দাও। এবং সেই কারণে আমাদের কথাটা হচ্ছে, কেউ যেন গ্লানিতে না ভোগে, অপরাধটা তার না, তারা চক্রান্তের শিকার, সরকারি দুর্নীতিতন্ত্রের চক্রান্তের শিকার। স্বাভাবিক কারণেই গ্লানিতে না ভুগে যারা টাকা দিয়েছেন, দুর্নীতি টাকা যাদের থেকে লুট করা হয়েছে তাদেরকে ঠকানো হয়, তারা সরকারের দুর্নীতি এবং ঠকানোর কারবারের শিকার হলেন, থানায় যান, একটা করে এফআইআর করুন, ক্রিমিনাল মামলা করুন, যে টাকা নিয়েছে বলুন টাকাটা ফেরত দিতে হবে, ঘটি বাড়ি বিক্রি করে ফেরত দিতে হবে। আমরা তাদের পাশে থাকবো, তার কথা থেকে টাকা ফেরত দেবেন। মমতা ব্যানার্জি দেবেন, না হলে তাদের আদায় করতে হবে, কোর্ট মারফত আদায় করতে হবে। আমরা দায়িত্ব পেলে একেবারে গলায় গামছা দিয়ে টেনে বার করবো, বদ হজম করতে দেবো না। এমনকি হজম তো করতে পারবেই না, বদ হজম করতে দেবো না, উগড়ে নেবো। লুটের টাকা, হাজার হাজার ছেলে মেয়ে, যুবক যুবতী, তাদের চাকরি, তাদের দারিদ্র, তাদের বেকারি, তাদের বাবা মা, হয়তো পিএফ এর টাকা, সেখান থেকে ছেলেটা যদি কিছু হয় এই ভাবনা ভেবেছেন। নেতারা বলছে তাদের দোষ কি? নেতাদের দোষ। সব তৃণমূলের বড় বড় নেতা, তাদের পিছনে পুলিশ আছে, জমি বিক্রি করে টাকা দিয়েছে। তারা কেন ভুগবে? ভুগতে হবে তাদের যারা লুট করেছেন। ফলে এই নির্দিষ্ট মনোভাবে আমাদের চলা ছাড়া কোনো বিকল্প নেই। দুটো এর মধ্যে আরো বাড়তি ব্যাপার হচ্ছে। একটা হচ্ছে, এই সমস্ত যখন হয়েছে তখন আরেকটা দুর্নীতি সরকার করেছে, সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা। মানে যা হয়েছে দুর্নীতি এগুলো থাকুক, এবার ভাই বাকিগুলো কোর্টে কেস হলে পরে বাকিগুলো তো খারিজ হবে, কেন করতে হবে সে? আর সুপার নিউমেরিকটা বেআইনি জিনিস, হয় না। এই সুপার নিউমেরিকের মাথায় কে? আমি কোনো ব্যক্তিকে বলবো না। এখন যিনি শিক্ষামন্ত্রী তার নাম প্রাপ্ত বসু, আগে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তার নাম পার্থ চ্যাটার্জি। পার্থ চ্যাটার্জি জেলে,
পার্থ চ্যাটার্জি কতটা দায়, দত্ত বসু কতটা দায়, আমার কাছে ওটা বড় ব্যাপার নয়। দায়টা সরকারের, ক্যাবিনেটের মাথায় মুখ্যমন্ত্রী এবং অফিসাররা তাদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কাজ হয়েছে। তাহলে মুখ্যমন্ত্রীকে হেফাজতে নিতে হবে, তাকে তদন্তের আওতায় নিতে হবে। ববি হাকিম বলেছিলেন তো যে এটা জয়েন্ট রেসপন্সিবিলিটি, এটা আমাদের একার রেসপন্সিবিলিটি কারণ নয়। তাহলে একা কোনো অফিসার হবে কেন, একা কোনো মন্ত্রী হবে কেন, মুখ্যমন্ত্রী সহ হতে হবে। এবং মুখ্যমন্ত্রী আজকে বলছেন আমি কোর্টে দেখে নেব। কোর্টে আপনি দেখলেন বলেই তো আরো বিপদে পড়লেন। বাক কমিটি যখন বলেছিল তখন যদি মেনে নিয়ে আপনি আলাদা করে দিতেন তাহলে এতগুলো বিপদ হতো না। আপনি তাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ চ্যালেঞ্জ করে সিঙ্গেল বেঞ্চ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট। আপনার পয়সা আছে, আপনি খালি আপনার পোষা উকিলদের টাকা দিয়েছেন, কিন্তু এত দুর্নীতি করলে সেটা কেউ ছাড়াতে পারে নাকি? ভারতবর্ষের বিগেস্ট এডুকেশনাল স্ক্যাম এবং শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এখনো জেলে। আমাদের মুখ্যমন্ত্রীর দশা তাই হবে, অন্য কিছু হতে পারে না, মুখ্যমন্ত্রীর দশা তাই হবে। সেটা বুঝেছেন বলে উনি এখন লম্ফ করছেন যে বিজেপির কোর্ট। আমি বিজেপির কোর্ট এইভাবে দেখার পক্ষপাতী না, তৃণমূলের কোর্ট এভাবে দেখার পক্ষপাতী না, কিন্তু এটা ঠিক। মমতা ব্যানার্জিকেও কোর্টকে কলুষিত করবার ব্যবস্থা করেন, চেষ্টা করেন, নরেন্দ্র মোদীরাও তাই করেন। সমস্ত ইনস্টিটিউশনগুলোকে পকেটস্থ করার চেষ্টা করেন, যেমন মমতা ব্যানার্জি তেমন নরেন্দ্র মোদী। এ বলে ও বড় চোর, ও বলে এ বড় চোর। কারুর কোর্টে যেতে হলে যাবেন, একবার কেন 100 বার যাবেন, তাতে বাধা কিছু নেই। কিন্তু আমি বলবো যে এই অপরাধের দায় মুখ্যমন্ত্রী। বাক কমিটির রিপোর্টটা এত স্পষ্ট ছিল, পরিষ্কার ছিল, নিশ্চয়ই আপনারা দেখেছেন, আমি দেখেছি, এত স্পষ্ট ছিল। তখন সেটাকে বুঝে নিয়ে মেনে নিয়ে মুখ্যমন্ত্রী যদি বলতেন না জেনুইন গুলোকে আলাদা করো, আমি দেখতে চাই কারা জেনুইন, উনি বললেন না। একবার সিবিআই যেই বলে তখন বলে হ্যাঁ এটা দুর্নীতি, আবার বলে দুর্নীতি, আবার বলে দুর্নীতি, আবার বলে দুর্নীতি। তো সব দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা যদি মুখ্যমন্ত্রী করে থাকেন, তাহলে বিচারপতি তোমার বিচার আজ জেগেছে সেই জনতা, করবে যারা আজ জেগেছে সেই জনতা, ঠিক। আসল বিচার জনতার কাছে, জনতা কিন্তু সব খেয়াল করছে না কি বিজেপি করছে আর কি তৃণমূল করছে। কিন্তু এখানে প্রাথমিকভাবে সব কোর্ট ঘুরতে ঘুরতে মমতা ব্যানার্জির কথায় চলতে চলতে দেখা গেল যে তার দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার মতন কোনো কল কারোর কাছে জানা নেই, কারণ উনি ধরা পড়ে গেছেন। এখন সিবিআই তদন্ত আরো এগোবে, যারা এই দুর্নীতির কাজে অফিসাররা যুক্ত, ইলেকশনে তাদেরকে কোনো অংশ নিতে দেওয়া যাবে না, তারা ব্ল্যাকলিস্টেড হতে হবে, পার্মানেন্টলি ব্ল্যাকলিস্টেড হতে হবে। যে সরকারি দুর্নীতির অংশীদার হয়েছে বড় বড় অফিসার, তারা এবার ছাড় পাবে কেন? তাহলে মন্ত্রী হোক আর অফিসার হোক, কাউকে আমরা ছাড়বো না, এটা বুঝে রাখুন। জেনুইন। আর আমরা যখন ফিরবো আমরা প্রত্যেক বছরে টেট পরীক্ষা, বছরে এসএসসি পরীক্ষা, বছরে চাকরির নিয়োগ, একটা কমপ্লেন কেউ করতে পারেন কিন্তু কোনদিন কোনো স্বচ্ছতার অভাব দেখাতে পারবেন না। যদি স্বচ্ছতার অভাব কোনো আধিকারিক অন্য কেউ যদি করেন, আমরা কোনোদিন রেয়াত করবো না, করিনি। ওই কারণেই বামফ্রন্টের আমলে বছরে চাকরি হয়েছে, কোনো কমপ্লেন কেউ করতে পারেননি এবং ছেলেমেয়েরা ভরসা করেছে। আর এখন ছেলেমেয়েদের ভরসা নেই, খিদমতগিরি করে যদি চলে যায় এই গোছার মনোভাব তৈরি করে দিয়েছেন। আর পাড়ায় পাড়ায় সব বেআইনি সম্পদ হয়েছে, তাদের পিছনে পুলিশ, তাদের পিছনে নেতা, তাদের পিছনে মন্ত্রী, তারাই সব ক্ষমতাশালী। তবে তারা বুঝে গেছেন যে আর বেশি দিন রাখো চলবে না। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।